গুড মর্নিং। আজকে আবার একটা নতুন সকাল। আমি এখনও বিছনায় শুয়ে আছি আর আমার ছোট মেয়ে দেখো এই মাত্র বিছনায় উঠলো, উঠে এদিক ওদিক দেখছে আর আমি ওর রকম দেখছি। দেখতে দেখতে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, কেননা তোমরা অনেকেই ওর কার্যকলাপ দেখতে পছন্দ করো। তাই ভাবলাম যে চলো ও কি করছে না করছে আমিও দেখি, আর তোমরাই বা বঞ্চিত হও কেন, তোমরাও দেখতে থাকো। যাই বলো না কেন, মহিলা কিন্তু খুব ভালোই বুঝতে পারছে যে ওকে আমরা সবাই দেখছি ক্যামেরার মাধ্যমে, এটা কিন্তু বেশ বুঝতে পারছে। তাই জন্য দেখছো না, হাসি হাসি মুখে দেখছে। কি করবে নিজেই বুঝতে পারছে না, কেননা জানে তো ক্যামেরাটা সামনে রয়েছে। তবে আমি খুব কষ্ট করেই ধরে আছি হাতের ব্যথা নিয়ে। এই যে বিছানা এখনও করা হয়নি, মহিলা নেবে পড়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার বারান্দায় যাওয়ার টাইম আমাদের মা মেয়ের। চলো দেখি, এখনও সূর্যকে তো দেখতে পাবো না জানি, তাও আর কি, আশা রাখতে ক্ষতি কি, তাই না? তাই আশা নিয়েই বারান্দায় যাচ্ছি। কিন্তু এখন অবধি সূর্যের ওঠার টাইম হয়নি। বাইরেটা শান্ত একদম, দেখো খুব শান্ত পরিবেশ, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, আওয়াজ নেই, লোকজন নেই। আর আমার মেয়েও এই যে পাঁচিল থেকে এদিক ওদিক দেখলো, আর এখানে এখন কয়েকটা নিম পাতা পড়ে আছে সেই দেখছে। ওকে বার করে দেবো, দিয়ে তারপরে আমি বিছনাটা করব, কেননা আমার বিছনা করতে একটু টাইম লাগছে। হাতটায় এখনও অবধি ভালোই ব্যথা আছে। কালকে কম্বিফ্লেম খেয়ে 70% মতো কমেছে, বাট বাকি যেটুকু আছে সেটাও কিন্তু যথেষ্টই আছে। তাই জন্যে আস্তে আস্তেই করছি, চেষ্টা করছি যতটা বাঁ হাতে কাজ করা যায়। এই ঝাঁটাটাও কিন্তু বাঁ হাতেই দিচ্ছি, দেখো ডান হাতে এত নাড়ানাড়ি করার মতো ক্ষমতা নেই। বেশ ভালোই টান লেগেছে জানো তো। এসবগুলো হচ্ছে উটকো ঝামেলা, বলো, কোথাও কিছু নেই। ওয়াশিং মেশিনটাই বা কেন খারাপ হবে, আর আমিই বা কেন নিংড়োতে যাব? আর নিংড়োনোটা তো নতুন না, আগেও তো খারাপ হয়েছে, আমি নিংড়েছি, কাপড় কেচেছি। কিন্তু আজকে মানে এবারে এমনই একটা বেকায়দায় লেগে গেল যে বাস তার জন্যে ভুগতে হচ্ছে। যাই হোক, ডাক্তার তো আজকে আসবেন, তোমাদের পরে বলছি সব। তো তখন নিশ্চয়ই ওনাকে দেখালে সমস্যার সমাধান একটা ঠিকই হবে। তো চলো চাদরটা পেতে নিচ্ছি, এটাও বেশিটাই বাঁ হাতেই করছি, ডান হাতটা জাস্ট সাপোর্টিং রেখেছি। তাই কি হয় বলো তো, ডান হাতটাই তো আমাদের আসল কাজের হাত, সেইটা না করতে পারলে হয়? দেখো বাঁ হাত দিয়ে এটা তুললাম, কেননা এত ভারীটা ডান হাতে ব্যালেন্স করতেই পারবো না। যাই হোক, আরেকবার দেখে নিচ্ছি, সূর্য এখনও ওঠেনি। দরজা বন্ধ করে দিই, দিয়ে এবারে বাইরের দিকে যাই। ওয়াশিং মেশিনটা কালকে সারিয়ে দিয়েছে, এক বালতি জামা কাপড় জমিয়ে রেখেছি জানো, আর তো কাচার ক্ষমতা নেই, তাই জন্যে সব জমিয়ে রেখেছি। আমার এরকম জমানো অত থাকে না, কিন্তু কি করব, বাধ্য হয়েই জমিয়ে রাখতে হলো। এখানেও দুটো আছে, আর বাকিটা বালতিতে আছে। এই যে বালতি শুদ্ধ দেখো জামা কাপড় নিয়ে যাচ্ছি, এগুলোকে আজকে সব একসঙ্গে কেচে ফেলবো। শুকোর দেওয়াটাই হচ্ছে প্রবলেম, এইটুকু বারান্দায় তো ওই ঘেঁষ ঘেঁষ করে কোনো মতে দিতে হবে, আর কিছু করার নেই। তাড়াতাড়ি সারানো যে হয়ে গেছে ওয়াশিং মেশিনটা, এটাই বাঁচোয়া, না হলে আরও জমিয়ে জমিয়ে কত আর জমাতাম। আর এখন তো মানে কাচতে যদিও বা বাঁহাতে পারি, নিংড়োনোর একেবারেই ক্ষমতা নেই। তো যাই হোক, মেশিন সারিয়ে দিয়েছে, চালুও করে দিলাম। আজকে অনেকগুলো জামা কাপড়ই কাচা হচ্ছে। চলো বালতিটা আবার ভেতরের বাথরুমে রেখে আসি। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই, অন্ধকারে হয়তো কিছুই বুঝতে পারলে না, কিন্তু মেশিন চালু আছে। বাইরের ঘরে চলে এসেছি, আমার ছোট মেয়ে বসে আছে। এখান থেকে দেখো সূর্যকে দেখতে পাবো। এইটুকু টাইমের মধ্যেই কিরম সূর্য উঠে পড়ে, তাই না? একটু আগেই তো ডবল চেক করলাম, দেখো তখনও দেখতে পাইনি। কি দারুণ লাগছে না? এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই আমার একবার করে বলা চাই। আলোয় আলো, সূর্যের আলো, দারুণ লাগছে। চলো বাকি পর্দা টর্দাগুলো সব সরাই, বাইরের গেটের মেন লকটা খুললাম। এবার যেরকম পরপর কাজ আছে সেগুলোকে করি। রান্নাঘরেও যেতে হবে, চায়ের ব্যবস্থা করব, ম্যাগির মাংস বার করব। কাজ কি আর কম আছে বলো না? হাতে ব্যথা থাকুক আর যাই থাকুক, পরের পর অনেক কাজ আছে, এবং সবগুলোই আমি মেনটেন করে চলি। একা থাকলে হবে কি, কোনো কিছুরই কিন্তু কমতি নেই।
কিচেন টাওয়েলটা নিতে এসে দেখলাম স্কুলের বাস যাচ্ছে, আর এদিকেও একটু রোদ এসে পড়েছে। ভালোই আজকে ওয়েদার। এখন দেখো 6:30 মতো বাজে। চলো রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে ফ্রেশ টাওয়েল রাখলাম, এবারে জলটা ভরি। আমার বোতলের জল কাল রাত্রিরেই ভরে নিয়েছি, এখন ম্যাগিটা শুধু ভরলেই হবে। চায়ের জলও চাপিয়ে দিচ্ছি, একসঙ্গে অনেকগুলোই কাজ করে নিচ্ছি চটপট করে। চলো, বেশ অসুবিধে হচ্ছে, ডান হাতেই ধরে নিয়ে যাচ্ছি কাপটা, কিন্তু বেশ ফিল করছি ব্যথাটা ভেতর থেকে, জানো তো। এই যে মহিলাকে গলায় পরিয়ে দিয়েছি, আমার কাছে এসে একটু উনি আদর খাচ্ছেন। ওনার আদর খাওয়ার আর শেষ নেই। আর কি বা করবে না, এই একজন মানুষকেই তো ধরে বসে আছে ও। আমিও তাই আর ও তাই, আমরা দুজনে দুজনের ওপর ডিপেন্ডেন্ট। আমাদের দুজনের মধ্যেই দুজনের ওপরে নির্ভেজাল ভালোবাসা আছে। বসো বসো। আদর খাওয়া হয়ে গেল, মহিলা এবারে মাটিতে বসে পড়ল, এখনও অপেক্ষায় আছে। আর আমিও চায়ের কাপটা টেনে নিলাম, হাতে একটু লেগেও গেল। এদিক সেদিক একটু মানে বেকায়দা হলেই লেগে যাচ্ছে। যাই হোক, চাটা খেয়ে নিই, কী আর হবে। বারবার একই কথা বললে তো তোমাদেরও ভালো লাগবে না শুনতে, আমারও ভালো লাগে না, জানো তো। মানে সব দিকে ঠিকঠাক না থাকলে বিরক্ত লাগে। মনে হয় এমনই বা কী কাজ করেছি, সামান্যই তো একটু কাপড় নিংড়েছি, তার জন্যে এতটা সাফার করতে হচ্ছে আমাকে, কি জানি। যাই হোক, ম্যাগি বেরিয়ে গেছে, আমি চলে এসেছি বারান্দায়। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বারান্দায় এত নিম পাতা পড়েছে না, যে কারণে একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেছে, কাপড় জামাগুলো ভাবলাম চট করে শুকোতে দিয়ে দিই, আবার কখন ম্যাগি এসে পড়বে। টাইম তো এগিয়েই আসছে, 30 মিনিট তো জানোই, খুবই কম টাইম। তো কাপড় জামাগুলো দেখো বাঁ হাতে করেই সব তুলছি, এবারে চলো শুকোতে দিয়ে দিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু আমার হাতটা নিয়ে একটুখানি প্রবলেম চলছে, এখনো ব্যথা যায়নি কমপ্লিটলি, এবং অনেক কিছুই আমি বাঁ হাতে মানে ডান হাতে করতে পারছি না। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর এখন বাজে 7:30। ম্যাগি এক্ষুনি এসে যাবে, বেশি টাইম আমার হাতে নেই। তাও ভাবলাম চটপট তোমাদের সামনে একটু এসে কথা বলে নিই। কালকে আমার ব্লাড টেস্ট হয়েছে, ফলো আপ যেটা ছিল, এবং ব্লাড রিপোর্টও এসছে, বাট ব্লাড রিপোর্টে কি আছে সেটা আমি পরে তোমাদেরকে বলবো। আর ডান হাতটা নিয়ে মানে প্রবলেম তো চলছেই। আজকে ডাক্তার আসবেন, উনি ব্লাড রিপোর্ট দেখবেন এবং এই হাতের কথাটাও বলবো।
কালকে কম্বি ফ্লেম একটা খেয়েছিলাম ব্রেকফাস্টের পর, তাতে না 70% ব্যথাটা গেছে, বাট এখনো বাকি যেটা রয়েছে না সেটাতেও আমি কমফোর্টেবল না। মানে সকালে দেখলে বিছনাটা ঝাড়ার যে ঝ্যাঁটাটা ওটা দিয়েও আমি ডান হাতে করতে পারবো না, প্লাস এই জামা কাপড়ের ক্লিপগুলো না টিপে যে লাগাতে হয় সেটা পাচ্ছি না, এবং অনেক কিছুই পাচ্ছি না জানো তো, পুরোপুরি এরকম জোর করে ধরতেও পাচ্ছি না, তখনই ভীষণ লাগছে। তো এটা ডাক্তারকে বলবো যে উনি যদি কোনো মেডিসিন দেন, কি কি অযথা বলো, এটা মানে উটকো ঝঞ্ঝাট বলে না, সেই এসেছে। তো কালকে ওয়াশিং মেশিন সারিয়ে দিয়ে গেছে, একটা ভালভ খারাপ হয়ে গেছিল, সেটা উনি চেঞ্জ করে দিলেন। 700 টাকা আমার কালকে গেল, মানে ওনার চার্জ আর ভালভের চার্জ সব কিছু নিয়ে। তো কি করা যাবে বলো, এইসব তো একটুখানি মানে চালাতেই হবে। পুরো মেশিনটা বিগড়নোর থেকে ওইটুকু ছোটোখাটো এই দিয়ে চালাচ্ছি, ম্যানেজ করছি, এটাই বিরাট ব্যাপার। আর আজকে রান্না বান্না জানি না, বিউলির ডাল একটু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, তো বিউলির ডাল আলু ভাতে এটা সর্টেড। বেগুন ভাজা একটু অল্প তেলে করার ইচ্ছে আছে, অনেক দিন বেগুন ভাজা খাইনি, তো দেখা যাক, ইচ্ছে তো আছে অনেক কিছুই, দেখি। আর এই হাতটা নিয়ে এত মুশকিল হয়েছে না, কমফোর্টেবলি কিছু করতেও পাচ্ছি না, আর ডান হাত এরকম অকেজো হয়ে থাকলে না ভীষণ অসুবিধে হয় জানো তো। এই ক্যামেরাটা ধরে আছি না, আমার রীতিমতো লাগছে, কিন্তু বাঁ হাতে যদি ক্যামেরাটা ধরি তাহলে মানে ক্যামেরার যে হোলটা সেটা চাপা পড়ে যাচ্ছে জানো তো, তাই জন্য আমাকে কষ্ট করেও ডান হাতে ধরতে হচ্ছে, কিন্তু বেশ লাগছে আমার হাতে, মানে জাস্ট এরম ভাবে ধরে রেখেছি। যাই হোক, এখন একটু বসি, ম্যাগি এইমাত্র এসে যাবে, বসতেও পারবো বলে মনে হয় না। আর ওয়েদার তো ভীষণই ভালো আছে, সানি আজকে, তোমাদের দেখিয়েওছি, তবে খুব প্রবলেম হচ্ছে জানো তো এই ক্যামেরাটা ধরে থাকতে। উফ, কি উটকো ঝঞ্ঝাট যে হয় না, পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি তো পুরো চান করে যাচ্ছি ঘেমে। আর এখন বেশ ভালো গরম পড়েছে জানো, মানে আজকে হয়তো একটু এসি চালাবো, দুপুরবেলা শোয়া যাচ্ছে না, পর্দাটা পুরো টেনে দিয়ে অন্ধকার করি, কিন্তু তাতেও না পাখায় হচ্ছে না, মানে এই গরম পড়ে গেল, বাপরে বাপ, এই পোস্তে যাওয়ার সময়ও এসে গেল। যাকগে, চলো এখন রাখি, আবার পরে আসছি। আর নাইটি টাইটিগুলো সেদিনে কিনেছি কয়েকটা, সেগুলোও তোমাদের দেখাবো পরে, একটু হাতটা ঠিক হয়ে যাক, কেননা কি বলতো ভয়ও করছে, মানে কিছু দেখাতে গিয়ে তারপর যদি বেকায়দায় হাতটা একটু বেঁকে যায় বা ঘুরে যায় তাহলে মানে উটকো আবার মানে ঝামেলা আরও লেগে যাচ্ছে। ওই জন্য এখন একটু হাতটা ঠিক হলে তারপর তোমাদের নাইটিগুলো দেখাবো, আমি পরছিও না, তোমাদের আগে দেখাবো তারপরেই পরবো। তো ওয়াশিং মেশিনটা অ্যাটলিস্ট সারানো হয়ে গেছে, কত জামা কাপড় জমিয়ে রেখেছিলাম দেখলে, কেননা আমার আর কাচার ক্ষমতা নেই, কাচার হয়তো বাঁহাতে করে হয়ে যায়, বাট নিংড়োনোটা তো হয় না এক হাতে, তাই জন্য সব বালতিতে রেখেছিলাম, আজকে সব ধুয়ে দিলাম। তো চলো এখন রাখি, আবার পরে আসছি। কথা শেষ হতে না হতেই ম্যাগি এসে গেছে, মহিলা আজকাল এসেই জল খায়, গরম যে ভালোই পড়েছে বোঝা যায় গো। চলো এবার ওর হাত পা ধুয়ে দেবো, হাত পা মুছিয়ে দেবো, মপ করবো, তারপরে আমার সকালের পর্ব শেষ হবে। এই যে ওনার হাত পা সব মুছিয়ে দিচ্ছি, তারপরে গলা থেকে ওটা খুলে দেবো। ডান হাতে চেষ্টা করলাম কিন্তু লাগলো, তাই জন্যে বাঁ হাতে করেই ওর গলার থেকে খুলে দিলাম। ও নেবে গেল, চলো এবার মপটা করে নিয়ে বসবো একটু। এই যে উনিও বসেছেন আমার সামনে। আর এখানে পায়রা সন্তানদের অবস্থা দেখো, একটু চাল খেতে দিয়েছি তার জন্যে কি মানে ঝামেলাটা করছে, সবাই মিলে মারামারি লেগে গেছে একটু চাল খাওয়ার জন্যে, কি অবস্থা, কি রেটে মারামারি চলছে পায়রাদের মধ্যে দেখেছো। আমি এখন রান্নাঘরে যাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। যাকগে, এই যে এই সিজনের প্রথম তরমুজ এলো, বাচ্চুদা দিয়ে গেছে, তাও কেটে আনেননি, আমি বলেছি যে যদি লাল না হয়, বলে লাল না হয় আমায় ফেরত দেবেন, আমি দোকানে বলে এসেছি। আর এই 4টে কলা, এঁচোড় খাবো, এঁচোড়ের কথা বলছি বাচ্চুদাকে, এবার উনি আনতে পাচ্ছেন না, উনি বলছেন ওটা বেলায় বিক্রি করে, আমি তো সকাল 8টার মধ্যেই এখানে চলে আসি, যে কারণে এঁচোড় পাবো না। বলো, এবার ওনার টাইমের জন্য আমার আর এঁচোড় খাওয়া হবে না, কি আর করা যাবে। যাই হোক, চলো, এটাতে বিউলির ডাল, ডিম আর আলু সেদ্ধ হয়ে আছে, এবারে রান্নাঘরে আরম্ভ করি কাজ। ম্যাগুরটা আগে বসাই, ভাত বসাই, তারপরে দেখা যাবে। আজকে মেনু বিউলির ডাল, অনেকদিন খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য বিউলির ডাল করব, আলু ভাতে থাকবে, বেগুন ভাজা অনেক দিন খাইনি, তো বেগুন ভাজা করব, দেখি এইসবেতেই আমার হয়ে যাবে মোটামুটি। মাছটা করব কিনা এখন অবধি জানি না, যদিও মাছ ভিজিয়ে রেখেছি জলে, ম্যাগুর তো একটা সেদ্ধ করে দেবো, আমি করব কিনা সেটা এখনো জানি না, দেখছি চিন্তা করে।
চলো একটু এগোই, তারপর আসছি। বিউলির ডালটা দিয়ে রান্না শুরু করছি। এই যে কড়াটা কি করেই যে মেজেছি না আমি জানি, ডান হাত ছাড়া কি কড়া মাজা যায় বলো? তাও অতি কষ্টে ঘষে মেজেছি, মানে বাঁ হাত দিয়ে আর কি এরকম করে। যাই হোক, বিউলির ডাল করব আর একটা মাছের ভাজা বা ঝাল, দেখি অল্প করে একটু ঝালই করব, ভাজাতে আবার তেল বেশি লাগে, তো আমি তো তেলটা এখন খেতে চাইছি না। আর একটা ওই অল্প তেলে বেগুন ভাজা করব, বাস। চলো, কড়া গরম হয়ে গেছে, বিউলির ডালটা করি। একবার তেল দিয়েই যাতে সব কিছু করা যায়, তাই পেঁয়াজ রসুন মাছ একসঙ্গেই ভাজছি, দেখেছো? তাহলে তো আলাদা আলাদা করে ভাজতে গেলে আবার আলাদা তেল দিতে হবে না, তাই একসঙ্গেই দুটোই ভাজছি। যেহেতু কম তেলে রান্না করছি তাই জন্যে একসঙ্গেই ভাজছি। আমার মেয়ে চেঁচাচ্ছে কেন সেটা দেখতে এলাম আবার। কি হয়েছে বাবু, চেঁচাচ্ছ কেন তুমি অকারণে? কেন চেঁচাচ্ছ? হ্যাঁ, ভালোই তো বসে আছো বলো। 9:30 বেজে গেছে, দেখো এখন অবধি আমার ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই। ওটস খাবো, বাট মানে সেটাও তো একটু ঠিকঠাক করতে হবে। এখন রান্না নিয়েই মরছি। আর এই হাতটার জন্যে না চটপট কিছু কাজ করতেও পারছি না, তাড়াহুড়ো করে। মুশকিল তো হচ্ছে বটেই। দাঁড়াও আবার দেখি মাছটা। মাছের ঝালটা আজকে একটু গামাকা মতো করলাম। রোজই একরকম কি আর ভাল লাগে? এই যে এবারে খুব অল্প তেলে এই দুটো বেগুন ভেজে নিচ্ছি। তরমুজটা কাটবো, জানি না লাল হবে কি না, যদি না হয় অবশ্য উনি ফেরত দিয়ে দেবেন বলেছেন, তো দেখা যাক। ছুরি চালাতে বেশ হাতে লাগছে, ওই জন্য মাঝে মাঝেই ছেড়ে দিচ্ছি। যাই হোক, তরমুজটা লাল বেরিয়েছে, কাজে এটা আর ফেরত দেওয়ার মতো নয়। এটা একটু কেটে নিই, কেননা ঠান্ডা তরমুজ না হলে না ভালো লাগে না খেতে। আর এটা তো রুম টেম্পারেচারেই আছে, এইবারে ফ্রিজে ঢোকাবো। তো আমার ব্রেকফাস্ট চলে এসেছে, দেখো ওটস আর এখানে ফ্রুটস, ব্যাস। ফ্রুটস মানে ওই আপেল আর তরমুজ, এছাড়া আর এখন কিছুই নেই। রান্না বান্না সেরে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, তোমাদের ব্রেকফাস্ট দেখালামও। আর আমার হাতে কি রয়েছে, হাতে রয়েছে ব্লাড টেস্টের রিপোর্ট, কেননা পরে আর হয়ে ওঠে না, তাই জন্যে আগে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, যেটা খারাপ কোলেস্ট্রল, সেটা 112 ছিল আমার আগের বার, সেটাই কমে এবারে হয়েছে 50। মানে এত স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল করেছি এবং লাইফস্টাইল চেঞ্জ করেছি যে কমতে বাধ্য হয়েছে। তো এটা একটা ভীষণ ভালো নিউজ। ডিজায়ারেবল হচ্ছে 130 লো যেন থাকে, কিন্তু ডাক্তার বলেছিলেন যে 100-এর তলায় থাকলে সব থেকে সেফ। তো আমার সেখানে ছিল 112, তো এখন সেটা 50-তে নেমে গেছে। তো আমি খুবই খুশি আমার ব্লাড টেস্টের রিপোর্ট দেখে। আর সব কিছুই মোটামুটি খুবই ভালো এসছে। তো আমি তো নর্মাল রেঞ্জ দেখে দেখে মেলাচ্ছি, সেই হিসেবে আমি খুশি হচ্ছি। তো এবার ডাক্তার এসে বলবেন, কেননা দেখো আগের বারেও মানে 112টা আমার কাছে একদম নর্মালই ছিল, বাট উনি বললেন যে না, 100-এর তলায় যেন থাকে, সেইটার দিকে মানে যত কমে থাকবে তত বেটার কোলেস্ট্রল, মানে ব্যাড কোলেস্ট্রল। তো সেটা আমি তো জানতাম না, আমি তো আর ডাক্তার নই। আমি দেখেছিলাম যে আমার ডিজায়ারেবল যে রেঞ্জ, মানে নর্মাল রেঞ্জ, তার মধ্যেই আছে। তো আমি ভীষণই হ্যাপি হয়ে গেছিলাম। কিন্তু উনি যখন বললেন যে না, এটার জন্যেই আমার মানে গন্ডগোলটা হচ্ছে, তো তখন তো চিন্তায় অবশ্যই পড়ে গেছিলাম। সেসবগুলো তো ফেজ চলে গেছে, তোমাদের সঙ্গে সব শেয়ারও করেছি।
এবং স্ট্রিক্ট ডায়েট মেনটেন করেছি, স্ট্রিক্ট লাইফস্টাইল মেনটেন করেছি, তার ফল এই যে 112 থেকে আমি 50-তে নামিয়েছি। হ্যাঁ, তোমরা বলবে কোলেস্ট্রলের তো ওষুধ খাচ্ছ। দেখো, শুধু ওষুধ খেয়ে না আমার মনে হয় না যে সব কিছুকে কন্ট্রোল করা যায়। তার সঙ্গে তোমার নিজের লাইফস্টাইল চেঞ্জটা ভীষণ দরকার, এবং খাওয়া রেস্ট্রিকশন, তেলের ইউজ কম, এইগুলো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে স্ট্রিক্টলি, তবেই তুমি এরকম একটা রেজাল্ট পাবে। আর সাপোর্টিং মেডিসিন তো অবশ্যই আছে। তো যাই হোক, থ্যাঙ্কস টু লোকনাথ বাবা, এখনও অবধি আমি তো রেঞ্জ দেখে যা বুঝছি যে আমার একদমই নর্মাল আছে। আমি থাইরয়েডেরও একটা টেস্ট করিয়েছিলাম, সেটাও একদম নর্মাল, কোনো থাইরয়েড নেই। তো এখন আজকে ডাক্তারের আসার কথা, উনি এই রিপোর্টটা দেখবেন এবং অবশ্যই আমার হাতের ব্যাপারটাও বলবো। হাতটা এই রিস্ট থেকেই আরম্ভ হয়ে পুরোটা, আমি আজকে কম্বিফ্লেম খাবো না। কম্বিফ্লেম খেয়ে ওই যে এই এতটা ব্যাকাতে পাচ্ছি, তারপরে ব্যাকাচ্ছি যেটা, সেটা রীতিমতো নিজে গায়ে জোর করে ব্যাকাচ্ছি এবং ইটস ভেরি ভেরি পেনফুল। তো অসুবিধে তো নিশ্চয়ই হচ্ছে। এই যে ব্রেকফাস্টের এটাও নিয়ে এলাম, এই হালকাটা এই হাতে ধরেছি আর ভারীটা বাঁ হাতে ধরেছি, কেননা ওই বাটিটা মানে ডান হাতে ধরে আনলে যে কোনো সময় হাত থেকে পড়ে যেতে পারতো, তো তখন তো আবার কাজ বাড়বে। তো আর কি করব বলো, এক একটা যখন এসে জুটছে তখন সেটাতে তো কিছু করার নেই, আমাকে হ্যান্ডেল করতে হবে, আমাকে সেটা ওভারকাম করতে হবে, এটুকুই আমি বুঝি। তো ডাক্তারকে কালকে বলতে উনি বলেছেন আজকে 11টা নাগাদ ওনাকে একবার ফোন করে জানতে যে উনি তাড়াতাড়ি আসতে পারবেন কিনা, না হলে ওনার টাইম হচ্ছে 2টো থেকে 2:30টে, সেটা আবার আমার জন্য একটু বেশি হয়ে যায়। তাই জন্য আমি বললাম দেখুন না, চেষ্টা করে যদি একটু আগে পারেন। তো উনি বললেন 11টায় আপনি কল করবেন, তখন আমি বলে দেবো। কোলেস্ট্রলের ওষুধ অবশ্য এখন চলবে, কেননা উনি ওটা দিয়েছেন 3 মাসের জন্যে, 3 মাসের কোর্স। তো এখন তো সবে 6 উইকস মতো হচ্ছে, তো ওটা এখনো জানি খেয়ে যেতে হবে। আর কি বলেন সেটা দেখি। তবে মেন আমার এখন এই হাতের প্রবলেমটা, এটাই আর কি ফোকাস করব বেশি। ব্লাড রিপোর্ট তো খুবই স্যাটিসফ্যাক্টরি আমার নলেজ অনুযায়ী, এবার উনি কি বলেন। এবং আমি এটাও ঠিক করেছি, আমার যে তেলটা রান্না চলছে এইটা শেষ হয়ে গেলে আমি অলিভ অয়েল স্টার্ট করব। অলিভ অয়েলটা যদিও এক্সপেন্সিভ, নিশ্চয়ই এক্সপেন্সিভ, তো আমি জানিও না অলিভ অয়েলের টেস্ট কেমন। যখন স্টেটসে থাকতাম তখন খেয়েছি, কিন্তু সেই টেস্ট তো আর এখন মনে নেই। তো যে কারণে আমি ভাবছি একটা 250-র অলিভ অয়েলের মানে বটল কিনবো, কিনে দেখবো যে সেটা কীরকম টেস্ট, মানে রান্না খাওয়া যাবে কিনা। তবে অনেকেই তো খায়, নিশ্চয়ই অখাদ্য কুখাদ্য নয়, নিশ্চয়ই পারবার মতোই। দেখা যাক আমার মুখে সেটা আবার কীরকম টেস্ট লাগে, কেননা ওটা এত এক্সপেন্সিভ যে আমি একটা বড় বোতল কিনে ফেলবো, তারপরে যদি খেতে না পারি তখন তো আমার গেল লসের লস। তাই জন্যে 250টাই হচ্ছে দেখলাম মিনিমাম, তাও কিন্তু 250-র দাম 400 টাকার মতো, 400 450 এরকম। তো ঠিক আছে, তাও 250-র কিনে দেখবো একবার। আর আমি এখন এতই কম তেল ইউজ করছি যে আমার 250ই মনে হয় অনেক দিন চলবে। তেল জিনিসটা ভীষণই খারাপ জিনিস, সরি, হেলথের জন্যে। তোমরাও কিন্তু চেষ্টা করবে সবাই তেলটাকে যতটা পারো কম খাবে। বেশি তেল দিয়ে রান্নাটা হয়তো খুব টেস্টি হবে, কিন্তু সেটা তো অন্য দিক থেকে বড্ডই খারাপ, তাই না? এবং খুব যে আমি কম তেল দিয়ে রান্না করে অখাদ্য কুখাদ্য খাচ্ছি তা কিন্তু নয়। এটা আমাদের একটা ইন্ডিয়ান রান্নায় একটা কি বলবো, মানে ভুল ধারণা যে বেশি তেল দিলেই বোধহয় রান্নাটা খুব টেস্টি হবে, কম তেল দিলে হয়তো রান্নাটা টেস্টি হবে না। তো সেটা কিন্তু ধারণাটা একেবারেই ভুল। খুব কম তেল দিয়েও কিন্তু ঠিকভাবেই রান্না করলে রান্নাটা কিন্তু ভালোই হয়।
আমি আমার পরিবারের সবাইকে বলবো যে তোমরা তেলটাকে ভীষণভাবে রেস্ট্রিক্ট করো, যতটা পারবে কম তেলে রান্না করবে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই দরকার। এটা সত্যি আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল যে 112 কোলেস্ট্রল লেভেলটাকে, মানে ব্যাড কোলেস্ট্রল, ওটাকে কমাতেই হবে। এবং এটা যে 50 দেখে এখন আমি হঠাৎ করে আবার লাইফস্টাইলটা আগের মতো যথেচ্ছা করব তা কিন্তু একেবারেই নয়। আমি ঠিক সেমভাবেই মেনটেন করার চেষ্টা করব। একা থাকি, এটা আমার কাছে খুবই চিন্তারও একটা বিষয় হয়ে যায়, এবং অনেক শরীর খারাপ আমি কাটিয়েছি একা একা, তোমরা তো সবাই জানো। তাই জন্যেই তোমাদেরকেও বলছি যে তেলটাকে যত পারো কম খাবে। তরমুজ না ফ্রিজের ঠান্ডা না হলে ঠিক ভালো লাগে না, এটা তো একদম এনে দিয়েছে, কাজেই নর্মাল টেম্পারেচারে খুব একটা ভালো লাগছে না। যাই হোক, এইটুকু কেটেছি যখন খাবো, তো আমি খাওয়া দাওয়া করে চান টান করি, তারপরে আবার আসছি। 11টা বাজে, এইমাত্র চান করে বেরোলাম, এখন ডাক্তারকে ফোন করব। উফ, হাতটায় বেশ ব্যথা জানো তো, সাবান ফাবান মাখতে বহুত ঝামেলা হয়েছে, মানে বেশ কনকন করছে। দেখি আজকে ডাক্তারকে বলে উনি যদি কোনো ওষুধ দেন। কম্বিফ্লেমটাও তো মানে ভরসা করে খেতে পাচ্ছি না ওনাকে যতক্ষণ না জিজ্ঞেস করছি না। তো যাই হোক, ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি অবশ্য, এখন একটু বসবো। 11টা বাজে, তো দেখি ওনাকে ফোন করি, তারপরে উনি কখন আসবেন বলেন, সেই বুঝে আবার ম্যাগুকেও খাইয়ে নিতে হবে, ওর আবার দুঃখেপে খাওয়া। তো চলো, এই ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি না হাতটা খুব অবস্থা খারাপ হয়, অবশ্যই একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করব। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।